হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাথ টিচার। আজকে আমরা ক্লাস 10-এর এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলি করতে শিখব। এরপর ধীরে ধীরে আমরা পাঠ্য বইয়ের সমস্ত অধ্যায় সম্পর্কে ডিটেলসে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখে নেব। তাই পরবর্তী টিউটোরিয়াল ক্লাসগুলির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব, a ≠ 0। তো একটি দ্বিঘাত সমীকরণ এর স্ট্যান্ডার্ড ফর্মটি হচ্ছে ax² + bx + c = 0। ছাত্রছাত্রীরা তোমরা এটা ভালো করে মনে রাখবে যে এখানে এই দ্বিঘাত সমীকরণের a কখনোই শূন্য হওয়া যাবে না, যার জন্য এখানে আগেই বলে দেওয়া আছে a ≠ 0। যদি a কখনো শূন্য হয়ে যায় তাহলে এই x² টার্মটা এই রাশিমালা থেকে চলে যাবে, তার ফলে এই পুরো সমীকরণটা দ্বিঘাত সমীকরণ না থেকে একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। তাই এরকম সমীকরণকে অবশ্যই আমাদের দেখতে হবে যে এখানে যদি কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টের মান যেন শূন্য না হয়। তো দেখে নেওয়া যাক এখানে প্রশ্নটিতে কি বলেছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কখন সমান হবে। তো আমরা জানি যে ax² + bx সমীকরণের ax² + bx + c সমীকরণের নিরূপক হচ্ছে b² - 4ac। তো একটা সমীকরণের দুটো বীজ তখনই সমান হবে যদি নিরূপকের মান শূন্য হয়, অর্থাৎ সমীকরণের বীজদ্বয় সমান হবে যখন b² - 4ac = 0 হয়। এটি একটি ছোট প্রশ্ন ছিল। এই সমীকরণটির জন্য সমাধান হবে b² - 4ac = 0। কোশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যা 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তো এখানে একটি বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তো মনে করো এটা একটি বৃত্ত যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এখন একটি জ্যায়ের কথা বলা হয়েছে যেটি 12 সেন্টিমিটার। আমি উপরে একটা জ্যা এঁকে নিচ্ছি যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমি জ্যায়ের নাম দিলাম AB। বৃত্তের কেন্দ্র O হলে O থেকে B OB হচ্ছে বৃত্তের একটি ব্যাসার্ধ, যেখানে বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার। তো আমি এখানে লিখে নিচ্ছি OB = 10 সেমি। এখানে AB জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। O থেকে AB এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। এই লম্ব AB জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। ধরলাম A ও B এর মধ্যবিন্দুটি হচ্ছে D। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো AD এবং BD এই দুটো দৈর্ঘ্য সমান হবে এবং দুটোই 6 একক করে হবে। সুতরাং আমরা বলতে পারি এখানে AD = BD = 12/2 সেমি, অর্থাৎ 6 সেমি। এখন উপপাদ্য অনুযায়ী OBD একটি সমকোণী ত্রিভুজ যার BD হচ্ছে 6 সেন্টিমিটার এবং OB হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ OBD থেকে আমরা কি পাবো? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সবসময় তার লম্বর স্কয়ার ও ভূমির স্কয়ারের যোগফলের সমান হয়। তার মানে আমাদের যদি OD বের করতে হয়, মানে
কেন্দ্র থেকে জায়ের দূরত্ব বের করতে হয়, তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারবো ওডি স্কয়ার যোগ বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। অর্থাৎ ওডি স্কয়ার প্লাস বিডি এর মান আমরা জানি 6, তো 6 স্কয়ার ইকুয়াল টু ওবি হলো 10, 10 স্কয়ার, যেটা ইমপ্লাইজ করবে ওডি স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36 ইকুয়াল টু 64। সুতরাং ওডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ওডি স্কয়ার যদি 64 হয় তাহলে ওডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে উত্তরটা হবে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 3, এখানে বলা হয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা আগে জেনে নেই একটি ঘনকের আয়তন এবং ক্ষেত্রফলের সূত্র কি হবে। ধরি এর একটি বাহুর দৈর্ঘ্য x, তাহলে ঘনকের আয়তনের সূত্র আয়তন ইকুয়াল টু x কিউব ঘন একক। এবং এই ঘনকের 6টি তল থাকে। একটি লুডুর ছক্কা হচ্ছে তার একটি উদাহরণ, বা তোমরা যদি রুবিক্স কিউব দেখে থাকো তাহলে রুবিক্স কিউব এই একই রকম একটা ঘনকের মডেল হতে পারে। এই মডেলে 6টা তল থাকে, যার জন্য এই 6টি তলের মোট ক্ষেত্রফল হবে 6x স্কয়ার। এই ঘনকের একটি তল যদি আমি এটাকে ধরি, এটি একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। এরকম 6টি তলের মোট ক্ষেত্রফল হবে 6x স্কয়ার। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6x স্কয়ার বর্গ একক। তো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা প্রশ্নটি সমাধান করতে শিখব। তো ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x একক। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু y একক। সুতরাং প্রথম ঘনকের আয়তন ইকুয়াল টু x কিউব ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6x স্কয়ার বর্গ একক। দ্বিতীয় ঘনকের আয়তন ইকুয়াল টু y কিউব ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6y স্কয়ার বর্গ একক। তো শর্ত অনুযায়ী আমরা বলতে পারবো, সুতরাং শর্ত অনুযায়ী x কিউব ইজ টু y কিউব ইকুয়াল টু 1:8, বা x কিউব বাই y কিউব ইকুয়াল টু 1/8। এখান থেকে বলা যাবে x বাই y এর হোল কিউব ইকুয়াল টু 1/2 এর হোল কিউব। সুতরাং x বাই
ওয়াই ইকুয়াল টু 1/2। এখন আমরা দেখব যে এই x/y ইকুয়াল টু 1/2 এখান থেকে কি করে আমরা তাদের ক্ষেত্রফল দুটির অনুপাত বের করব। সুতরাং তাদের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 6x স্কয়ার ইজ টু 6y স্কয়ার ইকুয়াল টু 6x স্কয়ার বাই 6y স্কয়ার। 6 চলে গেল, থাকলো x স্কয়ার বাই y স্কয়ার, মানে x বাই y এর হোল স্কয়ার ইকুয়াল টু 1/2 এর স্কয়ার ইকুয়াল টু 1/4। অর্থাৎ সুতরাং ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তো এই সমস্যাটি সমাধান করার আগে আমাদের জানতে হবে চক্রবৃদ্ধি সুদের হারের সূত্রটা কি। তো চক্রবৃদ্ধি সুদ, ধরি আসল ইকুয়াল টু পি, সময়, এখানে আমি সময়টাকে বছরে ধরে নিচ্ছি, n বছর, এটা পি টাকা, সুদের হার বার্ষিক, আর পার্সেন্ট। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n টাকা। তো এখানে আমাদের এই সূত্রটারই প্রয়োজন হবে। এখন আমরা দেখব এই সূত্রের সাহায্যে কি করে এই সমস্যাটির সমাধান করা যাবে। তো আমরা ধরে নিব, ধরি সুদের হার বার্ষিক আর পার্সেন্ট। সুতরাং আর পার্সেন্ট হারে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 400 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 টাকা। তো এই অ্যামাউন্টটা, এই টাকা এখানে বলা আছে 441 টাকা হবে। সুতরাং শর্তানুসারে চারশো ইন্টু 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার ইকুয়াল টু 441, বা 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার ইকুয়াল টু 441 বাই 400, বা 1 প্লাস r বাই 100 হোল স্কয়ার ইকুয়াল টু 441 21 বর্গ, অর্থাৎ 21 বাই 20 হোল স্কয়ার। সুতরাং বলা যায়
1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 21 বাই 20। এখন এখান থেকে আমরা পাবো r বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 মাইনাস 1 বা r বাই 100 ইকুয়াল টু, এটা লসাগু করলে পাওয়া যাবে 21 মাইনাস 20 ইকুয়াল টু 1 বাই 20। সুতরাং r ইকুয়াল টু 1 বাই 20 ইন্টু 100, এখানে কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 5। সুতরাং সুদের হার 5%। কোশ্চেন নাম্বার 5, এখানে বলা হয়েছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান কত? x 12 y 27 ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা লিখতে পারবো x বাই 12 ইকুয়াল টু, যদি চারটি নাম্বার এরকম ক্রমিক সমানুপাতি হয়ে থাকে তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা, আবার ইকুয়াল টু তৃতীয়টা লেখা যায়। অনেকে এই প্রবলেমটি এইভাবে ইকুয়াল টু কে ধরে নিয়েও সমাধান করতে পারে, কোনো সমস্যা নেই। আমি আজকে তোমাদের একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। এরকম যখন ক্রমিক সমানুপাতি বলবে তখন তোমরা যে কোনো তিনটা চুজ করো পরপর, এই প্রথম দিক থেকে তিনটা বা শেষের দিক থেকে তিনটা, এদের মধ্যে একটা সম্পর্ক সবসময় তৈরি হয়, যেটা হচ্ছে পরপর তিনটা নাম্বারের মধ্যে মাঝখানেরটার স্কোয়ার করলে প্রথমটার শেষটার গুণফলের সমান হয়। অর্থাৎ আমরা লিখতে পারবো, অর্থাৎ আমি যদি এই প্রথম অংশটা নেই তাহলে দেখা যাচ্ছে xy ইকুয়াল টু 12 স্কোয়ার, xy ইকুয়াল টু 12 স্কোয়ার। অর্থাৎ যেটা বলেছিলাম পরপর তিনটা নাম্বার নিলে মাঝখানেরটা স্কোয়ার করলে প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সমান হয়। এবং আবার ঠিক পরের অংশটি থেকে দেখা যাচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27। তো এখানে x এবং y দুটো রাশি আছে, তো এখান থেকে না করে আমরা আগে 2 নম্বরটি সমাধান করব, যেখান থেকে সহজে আমরা y এর মান পাবো এবং y এর মান পেলে এখান থেকে x এর মান পেয়ে যাব। তো 2 নং থেকে y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, তো y ইকুয়াল টু রুট ওভার 12 প্লাস মাইনাস ব্যবহার করতে পারো, 12 ইন্টু 27 ইকুয়াল টু প্লাস অর মাইনাস 12 ইন্টু 27। 12কে যদি আমি ভেঙে নেই তাহলে এটাকে লেখা যাবে 4 ইন্টু 3, অর্থাৎ 4 ইন্টু 81, অর্থাৎ প্লাস মাইনাস 4 এর বর্গমূল 2 এবং 81 বর্গমূল 9, তো এখানে হয়ে যাচ্ছে 18। তো y এর মান এখানে হচ্ছে প্লাস মাইনাস 18। সুতরাং y ইকুয়াল টু 18 হলে 1 নং থেকে x ইন্টু 18 ইকুয়াল টু 12 স্কোয়ার বা x ইকুয়াল টু 12 স্কোয়ারের মান হচ্ছে 144 বাই 18 ইকুয়াল টু, এটাকে কাটাকুটি করলে 9 দিয়ে কাটলে প্রথমে আসছে 2, এখানে 9 দিয়ে কাটলে আসছে 16, অর্থাৎ কাটাকুটি করে আমরা পাচ্ছি 8। তো এখানে y এর মান 18 হলে x এর মান হচ্ছে 8। এখন এখান থেকে আরো একটি সমাধান আসতে পারে, আমি একটু
উপর দিক থেকে মুছে দিচ্ছি। দেখো আবার y ইকুয়াল টু -18 হলে 1 নং থেকে এক নং সমীকরণে ছিল x ইন্টু ওয়াই অর্থাৎ x ইন্টু -18 ইকুয়াল টু 12 স্কোয়ার, বা x ইকুয়াল টু 12 স্কোয়ার মানে হচ্ছে 144 বাই -18। তো এটাকে কাটাকুটি করলে আমরা পাবো -8, অর্থাৎ x ইকুয়াল টু -8, y ইকুয়াল টু -18, অথবা x ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 18। এখানে সমাধান এই দুটোই হবে। তো এখানে x এর জন্য -8 হলে y পাবো -18 এবং x 8 হলে y পাবো 18। কোশ্চেন নাম্বার 6 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাই কোণ OBC ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ OCA ইকুয়াল টু কত? তো আগে আমরা একটা বৃত্তের ছবি অঙ্কন করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন অনুযায়ী এটি একটি বৃত্ত যার কেন্দ্র O, AB একটি ব্যাস, C বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এবং দেওয়া আছে কোণ OBC এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের কোণ OC এর মান নির্ণয় করতে হবে। তো এই কোণটি নির্ণয় করার আগে আমাদের জানতে হবে এই কোণটি কত। এখন এই কোণটি আমরা কি করে পাবো? দেখো OB এবং OC এখানে ত্রিভুজ OBC এর OB ইকুয়াল টু OC কেন হলো? কারণ OB এবং OC দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণটির সঙ্গে এই কোণটি এখানে সমান হবে। কারণ একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার সন্নিহিত কোণগুলিও সমান হয়, অর্থাৎ এই কোণটি আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, মানে OCB ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং কোণ OCB ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন ABC এটি একটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূত্র অনুযায়ী কোণ C হবে এখানে 90 ডিগ্রি। সুতরাং কোণ ACO, কোণ OCA দুটো একই, ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। কারণ যেহেতু কোণ ACB ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ ACB একটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সমকোণ। কোশ্চেন নাম্বার 7 এখানে বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x একক, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6x স্কয়ার বর্গ একক। ধারের দৈর্ঘ্য
50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হবে x plus x into 50/100 একক equal to x plus x by 2 একক equal to 3x by 2 একক। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল হবে হবে 6 into 3x by 2 whole square বর্গ একক equal to 6 into 9x square by 4। এটা কাটাকুটি করে নিলে নিচে 2 করে 3 27x square by 2 বর্গ একক। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল সেটা জানার জন্য আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিব। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি equal to 27x square by 2 minus 6x square equal to 27x square minus 12x square by 2 এর মানে হচ্ছে 27 থেকে 12 15x square by 2 বর্গ একক equal to একে শতকরা বের করার জন্য এই বৃদ্ধির যা হয়েছে তাকে পুরনো মানে বৃদ্ধি পর আগে যে ক্ষেত্রফল ছিল সেটা দিয়ে ভাগ করে দিব এবং তার সাথে 100% গুণ করে দিব, তাহলে আমরা শতকরায় পৌঁছে যাব। তাহলে x স্কয়ার কেটে গেল, থাকলো 15 এই দুইটা নিচে নামবে 2 into 6 into 100%, কাটলে উপরে থাকবে, আমি 3 দিয়ে কাটছি, এখানে 5 এখানে 2 দিয়ে 100 কে 50 আবার 2 দিয়ে 50 কে 25, তো 5 into 25 125%, এই आंसर। কোশ্চেন নাম্বার 8, এখানে বলা আছে 2x plus 1 plus 3/2x plus 1 equal to 4, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে, যেখানে বলা আছে x এর মান -½ হওয়া যাবে না। তো দেখি এটা কি করে সমাধান করা যায়। এটা খুবই একটা সহজ প্রশ্ন, সরাসরি এটাকে সমাধান করা যাবে। আগে আমরা এই দুটোকে লসাগু করে দিই। লসাগু 2x plus 1, এখানে উপরে হয়ে যাচ্ছে 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস 3 equal to 4, বা উপরে থাকছে 2x plus 1 হোল স্কয়ার প্লাস 3, এই 2x plus 1 কে আমি বজ্রগুণ করে এই পাশে 4 এর সাথে গুণ করে দিচ্ছি, 2x plus 1, বা এটাকে ভেঙে দেব a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এর ফর্মে, 2x এর হোল স্কয়ার প্লাস 2 into 2x into 1 প্লাস 1 স্কয়ার প্লাস 3 equal to, এখানে 4 এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি 8x plus 4, বা এটাকে আরো ভেঙে দিলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 equal to 8x plus 4, দুপাশে 4 বিয়োগ হয়ে চলে যাবে, বা এখান থেকে আমরা পাবো 4x স্কয়ার, এখানে প্লাস 4x, এই 8x টাকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x এর থেকে 8x মাইনাস হলে থাকবে -4x equal to 0, বা এখান থেকে 4x কমন নেওয়া যাচ্ছে,
তাহলে x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং আমরা লিখতে পারি হয় x ইকুয়াল টু জিরো নতুবা x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং x ইকুয়াল টু জিরো বা এখান থেকে পাবো x ইকুয়াল টু ওয়ান। অতএব নির্ণয় সমাধান। x ইকুয়াল টু জিরো কমা ওয়ান। এখানে x এর দুটো সমাধান হচ্ছে জিরো এবং ওয়ান, এবং এই x এর মান জিরো এবং ওয়ান দুটোই মানই এই সমীকরণকে সিদ্ধ করে। আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো কি করে চ্যাপ্টার ওয়াইজ এই সমস্যাগুলি আরো এর থেকে জটিল সমস্যা সমাধান করতে পারা যাবে।